দেবাংশু এখানে থাকছে? দেবাংশু দেবাংশু খেলা হবে রচয়িতা নিজে বোটের খেলায় ময়দানে নেমেছেন। ওই যে দেবাংশু 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 দেবাংশু। আমরা নিচে আছি, ও বললো এইমাত্র ফেরত এসছে, অডিও পাঠিয়েছে আমাকে। এই জাস্ট ঢুকেছি গো, উপরে এসে বললো তুমি এসছো, আমি স্নানে যাচ্ছি। সকাল 8টায় বেরিয়েছিলাম, তো স্নান টান করা হয়নি। স্নান করে একটু লাঞ্চ করছি, করে তারপর তুমি একটু ওখানে ওয়েট করো, ঠিক আছে? और कुल्फी में आधुनिक डीप सी पॉट बनाकर ও আই লাভ দিস। একজন লিখেছে বুঝতে পারছি না বাংলার বলুন। আর আমি দর্শকদের প্রত্যেককে বলছি, আমি হাফ প্যান্ট পরে আছি, কিছু মনে করবেন না, কারণ এই লাঞ্চ ব্রেকের জন্য বাড়িতে আসা, এই টাইমে তমালদা এসছে, তো একদম ঘরের পোশাকে, প্লিজ ডোন্ট মাইন্ড। তো ইউনিফর্ম সিভিল কোড বলে আপনি হিন্দু অ্যাজ হোল, মুসলিম বলে যে একটা দ্বন্দ্ব লাগাতে চাইছেন, আপনি হিন্দু ধর্মের মধ্যেই 5টা সেকশন একটা দ্বন্দ্ব লাগাচ্ছেন। অ্যাজ হোলটা না কেমন শুনতে লাগলো। আমি দেখলাম শ্রমিক ভট্টার চেষ্টা করছে একটু বাংলার সাংবাদিকদের প্রায়োরিটি দেওয়া, ঠিক আছে? ওদিক থেকে উঠে উঠে আর কি অমিত শাহকে স্যার हम आगे उधर से বলে আর কি একটু দেখানোর চেষ্টা করছে, ওরা উঠে উঠে বলার চেষ্টা একদম মাছ খেয়েছো না? এবার মাছ খাওয়ার পর তুমি হাতটা যতই আপনি সাবান দিয়ে ধোন, হ্যান্ড ওয়াশ দিয়ে ধোন, একদম এখনো কাতলা মাছের গন্ধ। অমিত শাহকে একটু ঢুকিয়ে দেবো। মানে এবার আর ভাবছো জিতেই যাবে। জিতেই যাবো না, জিতে গেছি। জিতে গেছো? হ্যাঁ, সিট কনফার্ম। বিরিয়ানি খাচ্ছি, ওটা দেখে এমন ভিডিও করছে আমি স্ক্যাম করছি, মানে মানে আমি বিরিয়ানি খেয়ে এত পাপ বোধে ভুগে নিচ্ছি, মানে মানে কিছু বলার নেই। দেবাংশু, এখানে নিজের পোস্টারের ছবি, এগুলো দেখে সারিয়াল মনে হয় না মনে হচ্ছিল যে এবার টিকিটটা পেয়ে যাবে? দেখো, সত্যি কথা বলতে 2024-এর লোকসভা, মানে জীবনে আমি একটা ক্যারাম বোর্ড কমিটির ইলেকশনে লড়ি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে লোকসভা ইলেকশনে পার্টি চান্স দিয়েছিল, মানে তো এটা অন্তত ন্যাচারাল ক্যালকুলেশনেই 95% আমি শিওর ছিলাম কোথাও না কোথাও থেকে বিধানসভা তো হয়তো কন্টেস্ট করবো, বাট কোথা থেকে চুচুড়া কেন? দেখুন, প্রথম কথা হচ্ছে মানে আমি ভীষণ গর্বিত, আমি ভেরি লাকি যে আমি চুচুড়া পেয়েছি, বাট চুচুড়া কেন এটা পার্টি বলতে পারবো, কারণটা আমি বলতে পারবো না, বাট হ্যাঁ চুচুড়া পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ, গর্বিত এই কারণে। প্রথম কথা হচ্ছে চুচুড়া বর্ধিষ্ণু এলাকা, এখানকার মানুষ যথেষ্ট শিক্ষিত, সচেতন এবং ভীষণ পলিটিক্যাল। এখানকার মানুষ ওই মানে কি বলবো, ওই একটু শান্তিপ্রিয় মানুষ, ডিসেন্ট টেস্ট এখানকার মানুষের, ঠিক আছে? এবার আর ভাবছো জিতেই যাবে? জিতেই যাবো না, জিতে গেছি। জিতে গেছো? হ্যাঁ, সিট কনফার্ম। শুনুন, দুটো জিনিস কনফার্ম আপাতত আমার কাছে। আমি 21 গোটা রাজ্য জুড়ে প্রচার করেছিলাম বলে রাজ্য নিয়ে বলেছি, এবার নিজের একটা সিট আছে, দায়িত্ব বেশি। চুচুড়া তৃণমূল জিতছে, আর মমতা ব্যানার্জি চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছে, এটা বিধির বিধান, খণ্ডানোর ক্ষমতা কারণ। আমার মনে আছে ইলেকশন ক্যাম্পেনে রানী রাসমণির ওখানে মমতা ব্যানার্জির একটা প্রোগ্রাম হচ্ছিল, তুমি সেখানে ছিলে, এবং তারপর একটা ছবি যেটা খুব ভাইরাল হয়, দিদির চেয়ারের পাশে তুমি গিয়ে এরকম হাঁটু গেড়ে বসে দুহাত ধরে কিছু একটা বলেছিলে, মনে আছে ওটা? ওটা 2019-এর তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। রাইট। তারপর সেই মুহূর্তে কি হয়েছিল আমি দেখেছিলাম, পুরো দিদি এরকম তোমার পিঠের মধ্যে একটা থাবড়া দিল, আর তারপর তুমি প্রণাম করলে, তোমার মাথার মধ্যে এরকম নাড়িয়ে দিল, আমি জড়িয়ে ধরেছিল, পুরো পা দুটো এরকম করে জড়িয়ে ধরেছিলে, এবার কথা বলেছিলি, মনে আছে কি বলেছিল? একদম একদম, ওই ঘটনা কি করে ভুলবো? সেটা প্রথমবার দিদির এত কাছে গেছিল। একদম, শুধু ওই প্রথমবার দিদির কাছে নয়, ওই প্রথমবার দিদিকে দু হাতের ডিস্টেন্সে দেখা। আচ্ছা, দু হাতের ডিস্টেন্সও দেখিনি। এর আগে দিদিকে লাস্ট যখন দেখেছি আমি সবার মানে
5 লক্ষ ক্রাউডের মধ্যে একজন মাঝখানে দাঁড়িয়ে দূর থেকে এইটুকু মমতা ব্যানার্জিকে দেখতে পেয়েছি। হ্যাঁ। দ্যাট ইজ দ্য লাস্ট টাইম আই স হার। আচ্ছা। আর তারপরে তাকে ডাইরেক্ট জড়িয়ে ধরা। আমি পুরীর ট্রেন থেকে নেমেছি, ইভেন ওই প্রোগ্রামে আমার যাওয়ার কথা না। আমি 3 মাস আগে যা স্টেটে স্পোক্স পারসন হয়েছি, ইয়াংগেস্ট 23 বছর বয়সে। তো আমার ওই প্রোগ্রামে যাওয়ার কথাটা কেউ বলেও নি। আগের দিন রাত্রিবেলা ছাত্র পরিষদের সভাপতি শ্রীরামপুর তখন ফোন করে বললো, দেবাংশু কালকে আসছিস তো? যাবো, আমাকে কিছু বলেনি। বলে হ্যাঁ আমি তো বলছি, আমি সভাপতি। বলছি আয়, খুব ভালো কথা। তো ট্রেন থেকে আগের দিন জানতে পারলাম 27শে অগস্ট যাবে, 28শে অগস্ট যেতে হবে। ঘটনাচক্রে টিকিটটা ভাগ্যিস ওই দিনই করা ছিল, কারণ ওটা আমাদের ফার্স্ট ফ্যামিলি ট্রিপ ছিল। আমার মা, বাবা, আমি, দিদি, আমরা কোনোদিন কোথাও একসাথে ঘুরতে যাইনি। আমার বাবা যেহেতু বাইরে কাজ করে যায় চিরদিন, তো আমাদের একসাথে ফ্যামিলি ট্রিপ কোনোদিন হয়নি। ওটা ফার্স্ট ফ্যামিলি ট্রিপ। কি কপাল, 23 তারিখ গেছিলাম আর আসার টিকিটটা 27 তারিখ করেছিলাম, 28শে আগস্ট নামবো। তো পুরীতে তার আগে আমি 2বার গেছিলাম, একটা মাসিদের সাথে, একবার দুবার একটা বন্ধুদের গ্রুপের সাথে। থার্ড টাইমও গিয়ে একই কথা বলে, পুরীর মন্দিরের ভেতরে একটা গাছ আছে, ওই গাছে ঢিল বাঁধা যায়, ওই মন্দির প্রেমিসিসেই আছে। ঢিল বেঁধে আমার একটাই প্রার্থনা ছিল, মমতা ব্যানার্জিকে আমি জড়িয়ে ধরতে চাই। ঠিক আছে, আমার মা, বাবা, আমার ফ্যামিলির লোক জানে। থার্ড টাইম আমি ঢিল বেঁধেছিলাম একই প্রার্থনা করে ওই ট্রিপে। 28শে আগস্ট ট্রেন থেকে নেমেছিলাম, সভায় গেছিলাম, আর ওই দিনই দিদিকে জড়িয়ে ধরেছিলাম। তো ব্যাপারটা হয়েছিল, মঞ্চে উঠেছি, আমার বক্তব্য রাখার, আমার তো যাওয়ারই কথা নয়, বক্তব্য তো দূরের কথা। তো খুব ভালো কথা, হঠাৎ করে বললাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় এলেন, বক্তব্য রাখলেন, সব করলেন। করার পর দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায় দিক থেকে ডাকছে, দেবাংশু 2 মিনিট কিন্তু বক্তব্য রাখতে হবে। আমার তো আত্মারাম খাঁচা। তারপরে আবার বলছে দিদিও কিন্তু থাকবেন। আর ঠিক তখনই দেখছি দিদি উঠছে, আমি এখানে দাঁড়িয়ে পাশ দিয়ে যে সিঁড়িটা উঠে, হ্যাঁ, সহার মানে আমার 1 হাতের দূরত্বই মহিলা উঠলেন, যাকে এইটুকু দেখেছি দূর থেকে। তো ওনার যে অরা, ওনার যে আই কান্ট এক্সপ্লেন ওই দিনের ঘটনা, আমি এখনো বললে আমার গায়ের লোম দাঁড়িয়ে যায়। যাই হোক, দিদি উঠে বসলেন। তারপরে দেখি বৈশ্বনাথদা, আমাদের তো সঞ্চালক ছিলেন, তো অভিষেকদা আমাকে বললো বলতে হবে তুমি। দিদি এসে আমার না প্রিপারেশন না কিছু। তো বৈশ্বনাথদা অ্যানাউন্স করলো, গিয়ে সোজা বক্তব্য রাখলো। আমি দিদির দিকে তাকাইও নি তখন, আর আমি ওই মহিলার দিকে তাকিয়ে বক্তব্য রাখলে উঠতে আমি পারবো না। আমি স্ট্রেট মাইকটা দেখেছি, উঠেছি, 8 মিনিট বলেছি। পুরো ক্রাউড চিৎকারে ফেটে পড়েছে বক্তব্য শুনে। সেখান থেকেই ওই 2019-এর লোকসভার আগে মমতা দিয়ে আরেকবার বলে একটা স্লোগান করেছিলাম, দিদিমণি তোমায় চাই। ঠিক আছে, বক্তব্য শেষ করেছি ওই স্লোগানটা দিয়ে, প্লাস আমার দুর্গা ওটা দিয়ে শেষ করলাম। মানে ক্রাউড তখন একদম উদ্বেলিত, ইত্যাদি ইত্যাদি। স্টেজ থেকে নামলাম, সামনে সব নেতাদের শাড়ি, সেই সব নেতাদের শাড়ি যাদেরকে কোনোদিন আমি 1 হাত দূর থেকে দেখিনি, সবাই এভাবে ঘুরে। তারপরে লেফটে তাকিয়ে দেখি দিদি বসে রয়েছেন, আমার দিকে তাকিয়ে হাসছেন। বললাম ভগবান, 3বার ঢিল বেঁধেছি, আজকে ওই মহিলা আমার সামনে, আমার দিকে তাকিয়ে হাসছেন, আশেপাশে কোনো বাধা নেই। আমি এখন যাব, আমি যদি জড়িয়ে ধরতে না পারি, আমি আর পুরীতে পা রাখবো না। আমি খুব অভিমান হয়েছে, আমি স্ট্রেট গেলাম দিদির কাছে, বললাম, দিদি আমার মাথায় হাতটা দিল, কাঁধে হাতটা দিয়ে বলল, খুব ভালো বলেছো, কোথায় থাকো, কি করো, বাবা কি করে? দিদি বাবা কাজ করে, তুমি কি করো? দিদি কিচ্ছু করি না, আপাতত কিছু তো করতে হবে, পরিবারকে দেখতে হবে। তাহলে দিদি কিচ্ছু না, আপাতত 2 বছরের জন্য 2021-এ তুমি তৃতীয়বার মুখ্যমন্ত্রী হবে, তারপরে ভাববো কি করা যাবে। ঠিক আছে, বলতে দিদি আমার মাথায় দিয়ে জানলাম, দিদি ভগবানের কাছে 3বার মানত করেছি, তোমাকে একবার জড়িয়ে ধরতে চাই, ওটা কি একবার করতে পারবো? দিদি আমাকে কাছে টেনে নিলেন, আমি জড়িয়ে ধরলাম। ওই যে 15-20 সেকেন্ড, দ্যাট ইজ, মানে আমি বলবো ওটা আমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্টস। আমি রাজনীতিতে ভবিষ্যতে কোথায় কোন মানে কত দূর যাব, কি কত কাছে থাকবো, আমি কিচ্ছু জানি না। কিন্তু আমার রাজনৈতিক জীবন আমাকে যদি বলো কি দিয়েছে, মানুষের ভালোবাসার পাশাপাশি ওই 15 সেকেন্ডের মোমেন্টটা দিয়েছে, যেটা আমি গোটা জীবন চেরিশ করবো, সেটা গোটা জীবন আমার সঙ্গে থাকবে। তো ওটা হওয়ার পর আমি যখন দিদিকে জড়িয়ে ধরে উঠে যখন এবার আবার পেছন দিকে আমার সিটের কাছে গিয়ে বসছি, তখন আমার শরীর অবশ, আমার কোনো সার নেই। আশপাশ থেকে সব ওই নেতা নেত্রীরা, যাদেরকেও দূর থেকে দেখেছি, তারা এসে কেউ পিঠে সাবাস করে দিচ্ছে, কেউ এই করে দিচ্ছে, মাথায়, কিচ্ছু না। তখন মানে ব্যাপারটা হচ্ছে, মা দুর্গা স্বয়ং তার 10 হাত আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। গণেশ আসছে, কার্তিক আসছে, ইন্দ্রদেব আসছে, বরুণ দেব আসছে। পার্থদা তো ছিল এখানে বসে, ওই জন্য তুমি গণেশ বললে। না, পার্থদা পাশে আচ্ছা, বলছিল। কার্তিক না, আমি বলছি আরো অনেকে আছেন, খেয়াল নেই। তারপরে এই সামনে গেলাম, সামনে থেকে অভিষেকদা দাঁড়িয়ে আছে, যার জন্য মেনলি আমার এই বক্তব্য রাখার সুযোগটা পাওয়া।
অভিষেক দা আমার মাথার, আর আমার না তখন চোখ দিয়ে জল পড়ছে, ঠিক আছে। অভিষেক দা বললো কাঁদছিস কেন, মাথায় হাত বললো, খুব ভালো বলেছিস। আমরা আমরা সবগুলো নিয়েই কথা বলবো, বাট একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমি এতক্ষণ ধরে কথা বলছি, আমাদের যে কোনো ভেতো বাঙালির বাড়িতে দুপুরবেলায় গেলে খাওয়া দাওয়ার পর যদি আপনি গিয়ে কথা বলেন, আপনি না একটা ওই গন্ধ পাবেন, পরিচিত একটি গন্ধ, সেটা হচ্ছে মাছের গন্ধ। এখন মাছ খেয়েছো না? একদম মাছ খেয়েছো না? এবার মাছ খাওয়ার পর তুমি হাতটা যতই আপনি সাবান দিয়ে ধোন, হ্যান্ড ওয়াশ দিয়ে ধোন, একদম এখনো কাতলা মাছের গন্ধ। অমিত শাহ একটু শুকিয়ে দেবো। আই মিন ওকে। সো আমি ওটাই ফিল করছিলাম যে এখন লাঞ্চ টাঞ্চ করে এসছে, এবারও বেরোবে 3টের সময়, আবারও র্যালি। আচ্ছা, ইউনিফর্ম সিভিল কোডের মধ্যে এটা পড়ে যে হিন্দুত্বের যে নিয়ম, সবাইকে একসাথে একই নিয়ম পালন করতে হবে? যদি সেটা হয়, আমার পয়েন্ট হচ্ছে এটা না, একটা জিনিস আমার খুব ইন্টারেস্টিং অমিত শাহ লাগে। কি পাঁঠাবলির মাংস খাবে? আমি আমি মায়ের প্রসাদ, হিন্দুত্ব বিরোধী না খেলে দাদা, মায়ের প্রসাদ, পাঁঠাবলির পাঁঠার মাংস খেতে হবে, তখন আপনি বলতে পারবেন না যে শিব জেলেবি ফাবড়া খাইঙ্গে, ওটা চলবে না, আপনাকে খেতে হবে, না হলে তো আপনি হিন্দু বিরোধী দাদা। আপনার দেখিয়ে দেওয়া হিন্দুত্ব, আপনার বলে দেওয়া হিন্দুত্বের রাস্তায় হিন্দুত্ব হবে, এটা তো হতে পারে না। আপনি খান বলির মাংস, ইউনিফর্ম সিভিল কোড আপনি আইনে আনবেন, বিয়ে করতে পারবেন না, 5টা বিয়ে করতে হবে না, আগে ইউনিফর্ম হিন্দু ধর্ম পালন করুন। আপনি যদি মনে করেন যে আপনি রামনবমী করবেন, আপনার দেখা দেখি গোটা ভারতবর্ষ রামনবমী করবে, তামিলনাড়ুও করবে, কেরালাও করবে, বাংলাও করবে, তাহলে আপনাকে কালী পুজোর খাসির মাংস, যে পাঠা বলি, তার মাংস গুজরাটে নিয়ে গিয়ে খেতে হবে, তার মাংস আপনার মুখ্যমন্ত্রীদের খাওয়াতে হবে, তার মাংস যোগী আদিত্যনাথকে খাওয়াতে হবে, তার মাংস আপনাকে বাংলার নেতারা খাবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। আপনি খাওয়ান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীকে, আপনি খাওয়ান উত্তরপ্রদেশে, এই উড়িষ্যার মুখ্যমন্ত্রী খাবে, মাছের রাজ্য। সব মুখ্যমন্ত্রীরা আগে বাংলায় আসুন, যারা বিজেপির নেতারা বাংলায় প্রচার করতে ঢুকছেন, যদি তারাপীঠের বা কালী মন্দিরের মায়ের বলি দেওয়া পাঁঠার মাংস খিচুড়ি দিয়ে খেয়ে তারপরে প্রচার শুরু করেন, আমি গিয়ে বিজেপিকে ভোট দেবো, জানি, আমি দিয়ে আসবো। রান্নার ন্যাক আছে, পারো না খেয়ে খেয়ে, না না, মানে এটা অন্য কেউ বানায় তুমি খাও? আমি রান্না পারি না, আমি রান্নার দুটো জিনিসই পারি, একটা 2 মিনিট নুডল আছে ওটা পারি, আর চা করতে পারি। আচ্ছা। এর বাইরেই একবার চাউমিন করার চেষ্টা করেছিলাম, দেখে আলু সেদ্ধ হয়ে গেছিল, পরে মনে হচ্ছিল দেখে, তারপর থেকে আমি রিস্কই নিই না, আমি সত্যিই পারি না, তবে আমি খেতে ভালোবাসি, যে কোনো রকম চিকেনের আইটেম আমি খুব ভালোবাসি খেতে। ওই আনন্দবাজারে হয় না, পাত্র পাত্রীর ওখানে লেখা থাকে আমাদের পাত্র কেমন, আমাদের পাত্রী কেমন, সেরকম তুমি নিজেকে আপসেল করছো। আমি খেতে ভালোবাসি, চিকেন খেতে ভালোবাসি। হ্যাঁ, কাকে দিচ্ছ মেসেজ এটা? না না, এই মেসেজটা বলতে আপনি দেখুন, আমি একটা এই যে দুটো নাসিম, 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 নাসিম। না না না, আমি 2-3টে কথা বলি। এটা একটা প্রথম কারণ হচ্ছে, ধরুন এখন এই যে বিধানসভায় প্রোগ্রাম করছি, বহু কর্মীদের বাড়িতেই দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন। তুমি আগে থেকে জানিয়ে দিচ্ছ তোমার জন্য যেন চিকেন বানায়। আমি বলছি এটা আপনি হাফ ঠিক বলেছেন। তার কারণ হচ্ছে, এবার রোজই জিজ্ঞেস করছে আমাকে, দাদা আপনি কি খেতে ভালোবাসেন? আমি বলছি দেখুন, সবচেয়ে ভালো হচ্ছে হালকা ডাল ভাত, তার যদি মাছের ঝোল থাকে মাছের ঝোল, সবচেয়ে বেস্ট হচ্ছে ডাল ভাত করুন, ওটা হালকা ব্রয়লার মুরগির ঝোল করে দিন, সবচেয়ে বেস্ট। এবার বহু জায়গাতে গিয়ে দেখি অ্যাডভান্স মটন বানিয়ে রেখেছে, ধরুন আমি খুব একটা মটন ভক্ত নই, খুব তো খাওয়া দাওয়া বলতে মনে পড়লো, ওই যে আন্দোলন সভা, ওইখান থেকে তুমি বিরিয়ানি খেতে হ্যাঁ। গেছিলে, ওই ছবিটা খুব ভাইরাল না না, হয়েছিল। ওটা বিজেপির একটা গ্রুপ। আমি গেছিলাম, আপনাকে বলছি, কলকাতার নিউ মার্কেটের নিজামে। হ্যাঁ, আর তুমি দিদির ওই যে আমি গেছিলাম, প্রতিকুর গেছিল। হ্যাঁ, ধর্ণা মঞ্চ থেকে সবাই কথা বলে এমন তোমার পেটে আওয়াজ এসেছে, তুমি গেছো সেই। গেছি, কারণ হচ্ছে, কারণ আমরা স্বাভাবিক সকাল থেকে আছি, বিকেল অব্দি, দুপুরে তো কিছু খেতে হবে, তো রোজই আমরা মোটামুটি এদিক ওদিক করে চিড়ে ভাজা এই করে খাচ্ছি। এবার সেদিনকে প্রতিকুরদা ছিলেন, আমি ছিলাম, সুদীপ ছিল, সবাই মিলে কি করব। আমার মনে আছে আমি জীবনে প্রথম বিরিয়ানি নিজামে খেয়েছিলাম, এরকম কি করা যায়, চলো বিরিয়ানি খেয়ে আসি, হাঁটতে হাঁটতে গিয়ে। তো সবাই হাঁটতে গিয়ে কলকাতা পৌরসভার সামনে দিয়ে গিয়ে বিরিয়ানি খেতে গেছি। বিজেপি লোকজন ছেড়ে বলছে, একদিকে মঞ্চে ধর্ণা চলছে, বিরিয়ানি খাচ্ছে। আরে ওটা অনশন মঞ্চ ছিল না, অনশন নয় যে কিছু খেতে পারবো না। এই ভাষায় বলেছো না, মাঝখানে কিছু বিপ ভাষাও ছিল। না, আমি ওই বিফ দিলাম, ওটাকে বিফ ভাববে। আমি বলি আপনাদের, না আমি সিরিয়াসলি বলছি, যে বিজেপির যারা আমাদের বিরুদ্ধে ক্যাম্পেনও করে না, তাদের প্রত্যেকের রামদেবের দেখে শীর্ষাসন করা উচিত, কারণ হাঁটুতে ওদের বুদ্ধিটা, ঠিক আছে। তো এদের অন্তত বিরোধিতাও করা উচিত, একটু বুদ্ধি লাগিয়ে বিরোধিতা করুক, না হলে না খুব আমাদের কাউন্টার করতে অস্বস্তি লাগে। এটা কি কাউন্টার করবো? বিরিয়ানি খাচ্ছি, দেখুন তৃণমূলের নেতা বিরিয়ানি খাচ্ছি, ওটা দেখি এমন ভিডিও করছে আমি স্ক্যাম করছি, মানে আমি বিরিয়ানি খেয়ে এত পাপ বোধে ভুগে নিচ্ছি, মানে কিছু বলার নেই আমার। গান মারালাম বলতে সত্যি কথা বলছি, এবার না সব দলের, তুমি এটাই বসো না, এটা না, না, বসো। বসো।
আর আমি দর্শকদের প্রত্যেককে বলছি আমি হাফ প্যান্ট পরে আছি, কিছু মনে করবেন না। মানে লাঞ্চ ব্রেকের জন্য বাড়িতে আসা এই টাইমে তোমাদের এসছে একদম ঘরের পোশাকে কি একটা লম্বা গান দেখলাম ফেসবুকে, যেটা নাকি যতই করো এসআইআর এই বাংলাদেশের মমতার, ওটা একটা হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। আরো হয়েছিল বিভিন্ন জায়গায়, মানে টোটালে সবকিছু যোগ করলে 15 মিলিয়নের ওপর ভিউ হচ্ছে, সবটা যোগ করলে। হ্যাঁ। ঠিক আছে, গানটা তারপরে নিজে নিজে লেখো, হ্যাঁ হ্যাঁ ভাবো কখন রাত্রে টয়লেটে ওই 2 নম্বরটা করতে করতে। ওই থেরাপিউটিক। হ্যাঁ। আস্ক মি, আমার যত ক্রিয়েটিভ আইডিয়া ওইখানে কেন বলো তো, ওই একটা জায়গা যেখানে তোমায় ডিস্টার্ব করা কেউ কেউ ডিস্টার্ব করবে না। একমাত্র কারণ না যদি খুব জোর লাগে তোমার পরে, তাছাড়া কেউ ওখানে বিরক্ত করার নেই। ঠিক আছে, তো ওই জায়গায় তুমি একমাত্র তোমার সাথে, তোমার সাথে, ঠিক আছে। তো আমার ওই জন্য না ওই জায়গাটা আমার একটু টাইম বেশি, মানে শরীর থেকে অনেক কিছু বের হয়, আর তার সাথে মাথা থেকে ক্রিয়েটিভ আইডিয়াসও অনেক কিছু যেমন এক্সিট, অনেক কিছু ইনটেক হয়, একদম। ইনটেক হয়। ঠিক আছে। তুমি এটা পরে কি অ্যাসেম্বলি যেতে পারবে? না এটা পরে, এইটা পরে হয় না। তবে অ্যাসেম্বলিতে দেখুন, আমি সত্যি অ্যাসেম্বলির পরিবেশটা সম্পর্কে তো জানি না, কারণ এটা বললে সত্যি খুব খারাপ শোনাতে পারে। বাট অনেকে আমাকে অনেকবার অ্যাসেম্বলি যেতে বলেছিল, একটু লাইব্রেরিটা ঘুরে যাও, এটা করে যাও। আমারও না একটা ব্যাপার ছিল, মেম্বার হয়েই ঢুকবো, এই সবার ঠিক আছে। তা আমি কোনোদিন যাইনি আজ অব্দি অ্যাসেম্বলি। ডায়লগ দিয়ে দিই। ডাক পাবো, আমি বলছি তো, কেউ খারাপ ভাবতে পারে না, আমার একটা ইচ্ছা ছিল, যদি যাই হবে যাবো না, কোনদিন যাবোই না, দরকার নেই আমার, ঠিক আছে। কারণ প্রচুরবার, মানে আমি তো গত 5 বছরে আমাকে বহু জায়গায় ডেকেছিল, মানে অ্যাসেম্বলিতে বহু কাজের জন্য, বাট আমি যাইনি। যাই হোক, সেটা পরের কথা। ভগবান কিছু কিছু থাকে না, একটা ভেতরে মানে ভেতরকার প্রতিজ্ঞা, যদি হয় ওভাবেই যাবো না, আমার দরকার নেই যাওয়ার। এইবারের ইলেকশনে গোটা সিস্টেম, গোটা মেশিনারি, গোটা ভারতবর্ষের 4টে স্তম্ভ গণতন্ত্রের সবকটা বিজেপির পক্ষে, সবকটা। একা মমতা ব্যানার্জি লড়াই করছেন। আমি সেই জায়গা থেকে বলি দাদা, অ্যান্টি ইনকামবেন্সি মানুষের চাওয়া পাওয়া ইত্যাদি নিয়ে 10%, 15% মানুষের মনে খুব থাকতে পারে, কিন্তু বাংলার এবারের ইলেকশনও প্রো ইনকামবেন্সির ইলেকশন, লাইক 2021, লাইক 2016। একটা কারণ হচ্ছে গভর্নমেন্টের থেকে আমার প্রাপ্তি, সরকার আর মানুষের যে সম্পর্ক, যেটা লেফট রুলে বাংলার মানুষ দেখেনি। সরকারের সাথে মানুষের যেটা সম্পর্ক হতে পারে, সরকার মানুষকে ডিরেক্ট রিচ করতে পারে, ধারণাটাই মানুষের ছিল না। আজকে এটা হয়েছে, এটা একটা পজিটিভ দিক। আর দ্বিতীয় বৃহত্তর ব্যাপারটা হচ্ছে, মানুষ দেখছে করোনায় ফণি, আমফানে, বুলবুলে এই ভদ্রমহিলাই ছিলেন। এই প্লেনে করে আসা বাবুদের তখন দেখা যায়নি। এরা ভোটের সময় আসে, টেলিপ্রম্পটারে 4টে বাংলা কবিতা বলে, তাও কবিতাটার পিন্ডি চটকে গয়া সাধ্যদানও করে আসে একবারে, করে তারপরে আবার চলে যায়, তারপরে ভ্যানিশ, তাদেরকে দেখা যায় না। তা আমি আপনাকে বলছি, এই জিনিস মানুষ যখন দেখছেন, আবার তার সাথে দেখছেন যে 1.5 কোটি মানুষকে যখন লজিক্যাল ডিসক্রিপেন্সি নামে ডাকা হচ্ছে, যার মধ্যে আমিও একজন ছিলাম, সেই মানুষগুলোর হয়ে কালো কোট পরে মহিলা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করে বলছেন যে বাড়ির বউগুলো বিয়ের পর চলে এসছে, তার অ্যাড্রেস পাল্টে গেছে বলে তাকে ডাকছে। তোমাকে লজিক্যাল ডিস্ট্রিবিউশনে দেখেছিল কোন কারণে জানো? কি কারণ আমি কি করে বলবো, ডেকেছিল? ওই নোটিশ দিয়েছিল তো? নোটিশ দিয়েছিল, নোটিশে বলছে নামে কিছু তথ্যগত মিস্টেক আছে, তার জন্য আসতে হবে। কি তথ্যগত মিস্টেক? পরে গেলাম, বলছে এআই ট্রান্সলেট করতে কি বানান ভুল করেছে। এআই এর দায় আমার দাদা, বলো? এআই এর দায় আমার? আমি বলছি তোদের কে বলেছিল এআই ইউজ কর? তোদের কে বলেছিল এআই ব্যবহার কর? ভট্টাচার্য যদি প্রনাউন্সিয়েশন অনুযায়ী এআই ট্রান্সলেট করে, ও ভট্টাচার্যকে কি বিএইচএ টিটিএ সিএইচএ আর ওয়াই লিখবে? ও ভট্টাচার্যকে লিখবে ভিও টিটিএ সিএইচএ আর জেও। আমার আধারের সাথেও মিলবে না, ভোটারের সাথেও মিলবে না, কি করা যাবে? হলো ভট্টাচার্য আমরা কখনো জফলা লাগাই, কখনো লাগাই না। এটা কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বুঝবে দাদা? যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জানে না ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, গাঙ্গুলি, গঙ্গোপাধ্যায়, তারা এই জিনিসগুলোর নাম করে মানুষগুলোকে ডাকলো। আর নির্বাচন কমিশনের কি বলেছিল? লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে শুধুমাত্র টেকনিক্যাল কিছু এররের জন্য, জাস্ট আইডেন্টিটি প্রুফটা করলেই আপনাদের নাম উঠে যাবে। এইগুলো ডিলিট করা হলো কিসের ভিত্তিতে? আচ্ছা, সরি টু সে, কিছু মনে করবেন না, যতক্ষণ না প্রিভিলেজ সোসাইটির গায়ে হাত পড়ে না, ততক্ষণ আমাদের সমাজ নড়ে না দাদা। গরিব মধ্যবিত্তদের গায়ে হাত পড়লে আমাদের সমাজ নড়ে না। আমাদের যে মানুষটার ভোটার তালিকা থেকে নাম চলে গেল, সেই মানুষটা আজকে আতঙ্কে দিন কাটাচ্ছে, তার ব্যাংক অ্যাকাউন্টটা ফ্রিজ হয়ে যাবে,
তার কেওয়াইসি করতে হলে সে পরের দিন কিভাবে করবে? কারণ সরাসরি তো সরকারি পক্ষ বলে দিচ্ছে যাদের নাম বাদ গেছে সবাই বিদেশি, সবাই শুধু বিদেশি বলছে না, দেশদ্রোহী বলছে। তা আপনি বুঝুন, সেই দেশদ্রোহী ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেই দেশদ্রোহীর নামে যদি তার জমির দলিল হয়ে থাকে, সেই জমির মালিকানা কি হবে তার? কে উত্তর দেবে এগুলোর? আমি খুব সহজ ভাষায় বলি, এত রাগ করো না। ইটস গোনা বি আ নাইস এন্টারটেইনিং কনভারসেশন, এত রাগ করো রাগ করছি না দাদা, আমি বলছি বাড়িও না, কারণ প্রতিটা বুথে ঘুরছি দাদা, মানুষগুলো কাঁদছে আমাদের কাছে এসে। তুমি প্রতিটা বুথে ঘুরছো, প্রতিটা বুথে আমরাও খবর করছি। ঠাকুমা জেঠিমারা এসে কাঁদছে দাদা। আমি জানি আমরা একটা সচক্ষে দেখে এসেছি। আর আমি এদের না, মানে আমি আপনাকে বলছি, এদের চোখের জলের দাম বিজেপিকে দিতে হবে। আর আমি আপনাকে বলছি, এই গাদ্দাফি, হিটলার, এদের চেয়েও খারাপ পরিণতি নরেন্দ্র মোদী, অমিত শাহ হবে। আমি আজকে বলছি ক্যামেরায়, দর্শক আপনারা থাকবেন, আমি থাকবো, তমাল্লা থাকবে, আজকে 20 বছর পর কথা হবে। হিটলার গাদ্দাফির চেয়ে খারাপ পরিণতি নরেন্দ্র মোদী, অমিত শাহ হবে। এবং যারা যারা এদের পায়ের তলা চাচ্ছেন, দালালি করছেন, প্রত্যেকটা এক লাইনে দাঁড়াবেন, সব হিসাব থাকবে। আর এই মানুষগুলো একদিন ভোটার তালিকায় উঠবেন, তাদের বাড়িতে ভোট নিতে যেতে হবে দাদা আপনাদের 5 বছর পর, মাথায় রাখবেন। আমরা একটু এবার টেম্পারটাকে লোয়ার করব। দেবাংশু রেগে গেছে, আমি চাই না এখন রেগে যাক। ও ক্যাম্পেইনে যাবে, বাইরে অত্যন্ত গরম। আর 3টায় বেরোবে তো? একদম। তোমার হাতে আর কিন্তু এখানে জায়গা নেই, এত দূর মানে ঠাকুরের সব করেছো, প্রতিটা মন্দিরে থাকতে পারে। সবগুলো পরে থাকতে হচ্ছে। হ্যাঁ, আর সবার রাস্তায় এতগুলো আংটি, মানে বিশ্বাস করো না, বাড়ি থেকে বলেছো বলতে। আমি বিশ্বাস করি, এই দুটো তোমার 2013 থেকে পড়া। মানুষে একটাই পড়ছে না, তুমি দুখানা পরে নিয়েছো ভাই। এই দুটো 2013 থেকে পড়া, মা পড়িয়ে দিয়েছিল 2013, মানে হচ্ছে আমি উচ্চ মাধ্যমিক দিই সেই বছর। ঠিক আছে, তারপর কি ভালো ভালো ছেলে হয়ে গেছিলে মা পড়ার পর? না আগেও খারাপ ছেলে ছিলাম না। হ্যাঁ। কি কারণে দিয়েছিল সেটা তো যে অ্যাস্ট্রোলজার সে বলে। আমি এমনি কিন্তু আগাগোড়া শান্তশিষ্ট। আপনি স্কুলের জিজ্ঞেস করবেন, মনিটরের খাতায় নাম খুব কম উঠতো। স্কুলের স্যার ম্যাডাম আমাকে কবি বলে ডাকতেন, হ্যাঁ। এর কারণে আমি ডায়েরিতে বসে কবিতা লিখতাম। ঠিক আছে, এমনি শান্তশিষ্ট থাকতাম, খুব একটা বাঁদরামি বদমাইশি কিছু করতাম না। আমি বদমাইশিটা বাড়িতে বেশি করতাম, কারণ আমাদের তো একান্নবর্তী পরিবার ছিল, তো আমাদের 7-8 ভাই বোন। হ্যাঁ। তাদের সাথে আমার খুব আর কি একটু বদমাইশি চলতো আর কি। সেটার জন্য আমার মাও আমার পিঠে প্রচুর লাঠি ভেঙেছে। ঠিক আছে, আর পুরীতে লাঠি পাওয়া যায় জানেন? আরে কি বলছে ভাই, আমি আবার তিতাসকে বলেছি গল্প, আমার 2 ভাইয়ের জন্য, আমার আবার দাদার জন্য মা বাবা দুটো লাঠি নিয়ে এসেছিল। এবার আমি এটাই বলছি, আমাদের ফ্যামিলির মধ্যে যেই পুরী ঘুরতে যেত 7 পুজো, আমার মা লাঠির বড় 10টা 11টা করে নিয়ে আসে। আর মা যত বেশি সংখ্যায় বলতো, আমি তখন তত বুঝতাম যে আমার আগামী 1 মাস কেমন কাটবে। এটা এমন একটা কেস হচ্ছে যে মুরগি ছুরি চুজ করছে। ঠিক আছে, আমার না এটা চকচকে বেশি পছন্দ, আমি একটু রাখছি। যাও যাও আমি আসছি। যাও যাও যাও। দেবাংশ এখন ব্যস্ত মানুষ, পারফিউম টারফিউম লাগিয়ে বেরিয়েছে পুরো। পারফিউম লাগিয়ে বেরিয়েছি কারণ এই জামাটা সকালবেলা পরেছিলাম, ঘেমে চপচপে হয়ে গেছে। এত দিল নিয়ে বেরিয়েছে, কত লাভ সাইন। হ্যাঁ, এটা এখনই নোটিস করলাম, আমি না জামার লেখাটাকে নোটিস করলাম। করো না, না, এইসব পরে নিয়েছি। হ্যাঁ, এগুলো সবই রিসেন্ট জন্মদিনে পাওয়া। হ্যাঁ, এই দেখলাম তো হ্যাপি বার্থডে লেখা ছিল এই তোমার। যে 1 তারিখ গেল, হ্যাঁ। নরেন্দ্র মোদী দিবসের দিন তো আমার জন্মদিন। ও ফার্স্ট এপ্রিল, এপ্রিল ফুলস ডে। যাই হোক, এখান থেকে একটা লাভ সাইন দেবে নাকি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী? এইগুলো দিতে পারি, ওই যে উল্টে রয়েছে দেখছি। উল্টো উল্টো উল্টো। আমরা যাবো এখন দেবাংশুর ক্যাম্পেইনে। যতটা এখন বলেছে যে মানুষের সঙ্গে সংযোগ করবার যে একটা প্রয়াস, যেখানে নিযুক্ত আছে সমস্ত রাজনৈতিক দলের সমস্ত নেতারা, দেবাংশুর পারফরমেন্স ওখানে কি এবং মানুষ কতটা অ্যাকসেপ্ট করছে দেবাংশুকে, সেটাও দেখা ইম্পর্টেন্ট হবে। চলো। নমস্কার জেঠিমা। কি গো মা, তোমার বাড়ি এটা? হ্যাঁ, আপনি ভালো আছেন? আরো আমি খুব একটা নেই বাবা, আমার খালি এই পড়ছি না, এত যন্ত্রণা। হ্যাঁ। কি যে হয়েছে বাবা কেন বুঝতে পারি না। ভোটে নামটা আছে না গেছে? কে? ভোটে নামটা আছে, হ্যাঁ, উঠেছে? এবারে উঠেছে কি হয়েছে না হয়েছে কিছু জানি না, কিন্তু ভোটে নাম আছে। কাগজপত্র জমা দিয়েছিলে? এবারে জমা দিই, আমি তার সবসময় এখনো কোনো জমা তো
কই আসেইনি বাড়ি থেকে। বাড়িতে কেউ নেই ছেলে মেয়ে? হ্যাঁ, ছেলে মেয়ে রয়েছে। তাহলে নিশ্চয়ই জানবে ওই যে ফর্ম হ্যাঁ, ভোটার তারপরে ভেরিফিকেশন মা বাবা সবাই রয়েছে, ছেলেরা বৌমারা সবাই আছে। তো বাড়িটা কি সুন্দর গো, একদম গঙ্গার পাড়ে মা। এই দেখিয়ে দিই। এবার ভোট দিতে যাবেন তো? ভোট দিতে যাবেন তো? হ্যাঁ, পড়তো না, কোথায় নিয়ে পড়েছে সে পড়েছে না, কিন্তু এবারে তো এখন কেউ আসেনি, কি ব্যাপার। ওই যে নেতা আসছে, নেতা গাড়িতে। হ্যাঁ, কি হাওয়া কি এবার এদিকে? সে কি কথা বলছে? ওকা বলিস নে বাবা, ওকা ওরম বলিস না। দাঁড়া আমি একবার বলি তোমার নেতাকে, তোমার নেতাকে নিয়ে দেখেই নি। একজন বুড়িমা বলছে তোমার নেতাকে দেখেই নি নাকি, বলছে কোনো নেতাই নাকি আসেনি এখনো। এই যে একজন বয়স্ক একজন মা আছে, বলছে আমি এবার নেতাকে দেখিনি। এই যে মা, নেতা লড়ছে এবার। আর কাউকে দেখোনি, কার কথা বলছো? কাউকে দেখোনি বলছো? তুমি দাঁড়িয়েছো তো? আমি দাঁড়িয়ে। বাহ, ওকে ভীষণ ভালো লাগলো। তাই বললাম যাবো। আমি নতুন প্রার্থী গো এবার। ওরে না, দিদি ওটা শোনা দিদি গোপাল পাঠিয়েছেন আমার। এবার চুটিয়া বিধানসভায় নতুন প্রার্থী। আর প্রথমবারের জন্য দাঁড়িয়েছি। খুব ভালো। খুব কম বয়সে প্রার্থী করেছে দিদি আমাকে। ভীষণ ভীষণ ভালো লেগেছে, একদম সব। ও হ্যাঁ, 100 বার এই যে এত ভালো ছেলে হবে না, এটা ভাবতে তুমি কি করে জানলে আমি ভালো ছেলে? আমাকেও বলেছে ভালো ছেলে, মা তো ওই জন্য সবাইকে ভালো বলে হ্যাঁ, দিচ্ছে। তুমি তো চেনোই না আমাকে, ভালো ছেলে কি করে বলছো? না, ও ভীষণ ভীষণ ভালো, ভালো ছেলে কিন্তু ভালো বলতেই হবে, সত্যি ভীষণ ভালো। তোমাদের ভোটে নামটা উঠেছে? হ্যাঁ, মায়ের নামটা উঠেছে? কাগজপত্র জমা দিয়ে দিয়েছিল তো? সব কিছু Very good. আমাদের যে আমাদের ওকে বাহ। আমাদের 2000 সাল কাল আমি তার আগে থেকে ভোট দিয়ে এসেছি। ঠিক আছে, সমু ঘোষ ছিলেন দাঁড়াতে। তোমার বার্ধক্য ভাতা আছে, করিয়েছো? হ্যাঁ বাবা, শোনা। ওটা আসে? হ্যাঁ, জানো গোপাল, এখন তো আর কিছু করতে পারি, তবুও তোমাকে গোপাল বললো? সেটা মা গোপালকে গোপাল বলতে, গোপাল তো সবকটাই এই গোপালের মতনই দেখতে না? গোপালের মতো। হ্যাঁ, একটু গোলগাল, সবাই গোপাল। একটু গোলগাল। এ না সত্যি সেই ভাবটা এখনো যায়নি। আসি মা, হ্যাঁ? হ্যাঁ, এসো এসো এসো। ভালো ভালো থেকো, শোনো আমার সুস্থ শোনো। থেকো। এসো বাবা। একদম একদম হ্যাঁ, একদম। কিন্তু বড্ড শরীরটা আমার খারাপ হয়ে গেছে। ঠিক হয়ে যাবে। এই কি যন্ত্রণা হয় মামনি, মাথায়? আমি বিশ্বাস করি। ঠিক এই 5টা থেকে কেন বলো তো? তুমি বিছানা দিয়ে শো তো? না বিছানা, হ্যাঁ আমি বিছানায় শো। এবার তুমি কোন পাশ ফিরে শো বেশি? এই 5টা পেয়েছি। এই পাশটা ফিরে শো তো। ওই যে ওই যে হাওয়াটা ঢুকছে। গঙ্গার হাওয়া এইদিকে পুরো পড়ে তোমার এইদিকে ব্যথা। খোকানা সত্যি তুমি জানলার ফুটোগুলো বন্ধ করে ঘুমাবে, এই জায়গার ব্যথা বন্ধ হয়ে যাবে। তুমি মিলিয়ে এটা রাখো। বন্ধ করে দিই। হ্যাঁ পাশেই বাবার সন্দেশ দেখেছো? হ্যাঁ হ্যাঁ, তো গেছিলাম। যাবো, খুব ভালো লাগলো। আবার আসবেন আপনারা সব আরে হ্যাঁ, সমস্ত সব। চলুন চলুন, আসি আসি আসিও। আসি আসি। ভালো ভালো থেকো। থেকো। এসো মামনি, এসো, চলো টাটা। সাবধানে যাবে বাবা। হ্যাঁ? বেরোচ্ছি তো। হ্যাঁ। তিতাসকে মামুনি বলেছে, আমাকে খোকা বলেছে, দেবাংশুকে গোপাল বলেছে, দেবাংশুকে গোপাল বলেছে, সবাইকে আসতে বলেছে। আসবো গো, ভালো থেকো। এত রোদে এত গরমে ঠিক 4টের সময় আপনারা বেরোচ্ছেন, তার মানে রোদ গেছে পিছনে, এবার সভা চলবে আগে। হ্যাঁ, কতটা হাঁটবেন আজকে? আজকে আমাদের 28 নম্বর ওয়ার্ড পুরোটাই হাঁটবো, কেন আমাদের দেবাংশু ভাইকে জেতাতে হবেই, আর আমাদের না আনলে আমাদের হবে না। না আনলে হবে না? না, কেন? আমাদের দিদিকে চাই, আচ্ছা দিদি না হলে আমাদের চলবে না। আচ্ছা। আর এই চশমাটা কি ইলেকশনের জন্য স্পেশাল কিনেছেন? না, ওটা কেউ দেয়নি, এটা আমার নিজের পয়সা, লক্ষ্মী ভান্ডার থেকে কিনেছি। চলুন না, কেমন দিলাম? ভালো? একদম একদম। দিদি দিচ্ছে আমাদের, আমরা নিজে হাতে, এখন আমাদের বড়দের কাছে চাইতে হয় না হ্যাঁ, যে দাও গো 5টা টাকা, বর চাই, হয় না। বর চাই, হ্যাঁ, বর চাই। বরকে দিতে হয়, আমরা দিই, কেন এতদিন ওনাদের পয়সা খেয়েছি, এবার ওনাদেরও তো একটু দিতে হবে। যাই হোক, একটু চা খেতে বররা ভালোবাসে, এখনো আশায় আছে নারায়ণ ভান্ডার পাবে। তাহলে হচ্ছে কোথায়? ও আমাদের দিদি আসলে আরো অনেক কিছু পাবো। আপনার ছেলে যুবসাথী পেয়েছে? গত মাসেই পেয়েছে। আচ্ছা আচ্ছা। তো এরা যারা বলছে নাকি ওটা নাকি ভিক্ষে, বেকার ভাতা,
বেকার ভাতা নয়, 5 বছর তো দেবে, তার মধ্যে ছেলেরা স্টেবল হয়ে গেলে তখন তো নিজেরাই স্টেবল হয়ে যাবে। এখন তো পেয়েছে, এখন খুব আনন্দ আমার ছেলে 1,500 টাকা পেয়েছে। আচ্ছা, মানে আপনার থেকে আর চাইবে না তার মানে? নাহলে কত করে চাইতো? আমার যখনই কিছু খাবার অর্ডার করতো, হ্যাঁ। মা তুমি অনলাইনে পেড করে দাও। এখন দেখো তোমায় জিতেছে মালা। বহু পুরনো, আমাদের এখানে বহু পুরনো আকাশ। আচ্ছা, বলছি আমার এটা খুব জানার ইচ্ছে ছিল। আচ্ছা, দিয়ে দাও, দিয়ে দাও। থ্যাংক ইউ। আচ্ছা, এটা উত্তরীয়টা। এই বাহ, এটা খুব ভালো লাগবে উত্তরীয়টা। বাহ। এই মালা পরার ফিলিংটা কেমন? খুব সুন্দর। অফিসিয়ালি হয়নি এখনো ফিলিং। Got you, got you. আমি জানি তো তুমি এই উদ্দেশ্যেই প্রশ্নটা করেছো। না, তবে সত্যি কথা বলছি, মানে মালা যে পরান মানুষ, আমার উদ্দেশ্য একটাই, 5 বছর তো মানুষের সাথে কাজে কর্মে দেখা হবে। ভোট চাওয়ার জন্য যখন আরো 5 বছর পর আসবো, তখন যেন এর চেয়ে বড় মালা পরা। মন ছুঁয়ে গেল কথাটা শুনে, সত্যি একদম। এটাই যেন থাকে। আচ্ছা, এবার একদম, এবার অনেকে বলে যে মালা পরানোর কালচারটা তাদের নেতাদেরকে ভগবান বানায় মানুষ, এবং তারপর মানুষদেরকে অপেক্ষা করতে হয়। তুমি ইয়াং, তাই তোমাকে আমি সাহস করে প্রশ্নটা করছি। না না, দেখুন, একটা কথা হচ্ছে যে যদি এই থিওরিটা আপনার মনে হয়, সেই কারণে আমি মালা পরানোর সাথে সাথে আমার সামনের বয়স্ক মানুষটাকে দিয়ে দিই। তার বয়স্ক মানুষ অথবা যদি খুব ছোট কোনো বাচ্চা থাকে। আচ্ছা, কারণ আমার যেটা মনে হয়, এই একদম এজেড মানুষ আর একদম বাচ্চা যারা হ্যাঁ। অ্যাকচুয়াল ভগবান তারা। আচ্ছা, ঠিক আছে, তো এইটা একটা কারণ। আর বাকি আপনি যে বললেন যে মালা পরালে তাকে ভগবানের পর্যায়ে উন্নীত করা হয়, সেই জায়গা থেকে সেই কারণে নেতারা ধরাছোঁয়ার বাইরে চলে যান, আমি এই থিওরিতে বিশ্বাস করি না। এই কারণে, কারণ আমাদের ভারতীয় কালচারে আমরা যেমন ভগবানকে এইভাবে প্রণাম করি, তেমন আমরা মিছিল করতে গিয়ে জনগণকে এভাবে প্রণাম করি। তার মানে আমরা পাল্টা জনগণকেও ভগবান বানাচ্ছি। wait করছি আমি। দেবাংশু, একটা জিনিস যেটা লক্ষ্য করার বিষয়, এই পাড়াতে লাস্ট 10 মিনিটের মধ্যে আমি 90% মহিলাদের দেখেছি, এবং সবাই বলে 90% এই মহিলারা মমতা ব্যানার্জির ভোটের একটা বিশাল বড় কনস্টিটুয়েন্ট। এসআইরে দেখা যাচ্ছে মহিলাদের নাম বেশি কেটেছে। মহিলাদের মহিলাদের নাম বেশি কেটেছে। এটা কাকিমা নমস্কার, আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন। কাকু নমস্কার, আশীর্বাদ করবেন। তো আমি বলছি আপনাকে, আপনি তো মহিলাদের রেসপন্স দেখছেন, এবং এই উদ্দেশ্যেই মুসলিম মহিলা সবচেয়ে বেশি কেটেছে, এবং সবচেয়ে বেশি যাদের নাম বাদ গেছে, আপনি দেখবেন প্রিভিলেজ ক্লাসের লোকের নাম খুব কম বাদ গেছে, প্রধানত গরিব। মানে যারা মমতা ব্যানার্জিকে বেশি পরিমাণে সমর্থন করে, আশীর্বাদ করে, নমস্কার আশীর্বাদ করবেন কাকিমা, তাদের প্রত্যেকের নাম কেটেছে। এবং আমি বলছি এই পাড়াতে ঘুরলে আপনি পাবেন যাদের নাম কেটেছে। নমস্কার জেঠিমা, মানে আপনাদের পাড়ায় কারোর নাম কেটেছে? ওনারটা? তোমাদের বুঝে কারোর কেটেছে? আমাদের আরেকটা যেটা লাস্ট আমরা যাবো, মানে এটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট অবজারভেশন যে এই জায়গায় এই মুহূর্তে যত মহিলারা বেরিয়ে আসছে দেবাংশুর সঙ্গে হাত মেলাবার জন্য, দ্যাট ইজ অলসো অ্যান অবজারভেশন যে মহিলাদের একটা সাপোর্ট হয়তো মমতা ব্যানার্জির কাছে ভীষণ স্ট্রং ভাবে আছে। একদম।
আচ্ছা দেখুন, একটা কথা তো মানতে হবে, ভারতবর্ষের মধ্যে একমাত্র, দিদি আশীর্বাদ করবেন, ভারতবর্ষের মধ্যে একমাত্র পূর্ণাঙ্গ রাজ্য, জেঠু নমস্কার, নমস্কার, আশীর্বাদ করবেন, সুযোগ দেবেন একবার। তুমি দেখেছো টিভিতে? কোথায় দেখেছো? ফেসবুকে না টিভিতে? টিভিতে। আর ফেসবুকে গানগুলো শোনো? হ্যাঁ, খেলা হবে। জেঠু দেবাংশু, সব দেখা হলো, সব শোনা হলো, এবার বলো একটা জিনিস যেটা তুমি করবেই করবে, আর যদি না করো তোমাকে আমি সবার আগে ধরবো যদি জিতে যাও। 5 বছরের দিদির ম্যানিফেস্টো, পার্টির ম্যানিফেস্টো আছে, তুমি একটা জিনিস বলো যেটা করবে তোমার কনস্টিটুয়েন্সি। 2-3টে জিনিস আছে। প্রথম কথা হচ্ছে, নমস্কার দিদি, নমস্কার কাকু, আশীর্বাদ করবেন, নমস্কার। প্রথম জিনিসটা হচ্ছে নিকাশি ব্যবস্থাকে সঠিক করা, এটা গ্রামীণ চুচুড়া একটা বড় প্রবলেম। দ্বিতীয় কথা হচ্ছে বর্জ্যমুক্ত চুচুড়া, আবর্জনা মুক্ত। একটু আচ্ছা আচ্ছা, যে 5,000 এক একজন এক এক রকম মার্জিন বলে আশীর্বাদ করছেন আর কি। বলো। তো সেই অ্যাভারেজ মার্জিনটাও ভালো বেশ, মানে কেউ 5 বলছেন, কেউ 60,000 বলছেন, অ্যাভারেজ করে দেখেছি যে আশীর্বাদের অ্যাভারেজ মার্জিনটাও ভালো। আচ্ছা, তো যাই হোক, আর নিকাশি ব্যবস্থা, বর্জ্যমুক্ত চুচুড়া, মানে প্রক্রিয়াকরণ আর কি করে, মানে তৃতীয় বিষয়টা হচ্ছে হ্যাঁ। হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন, হ্যাঁ কারণ এখনো কিছু ডাক্তারের অভাব রয়েছে, হ্যাঁ রোগী প্রতীক্ষালয় দরকার, যে রোগীর আত্মীয়রা আসে তাদের জন্য। হ্যাঁ। তো আমার একটা সুবিধাযুক্ত রোগী প্রতীক্ষালয় এয়ার কন্ডিশন করার ইচ্ছা আছে, আচ্ছা, যেখানে রোগীর পরিজনেরা এসে বসতে পারবেন, হ্যাঁ ওতে মোবাইল চার্জ দেওয়া, টয়লেটের সুবিধাটা থাকবে বেসিক, হ্যাঁ একটা স্নান ঘর থাকবে, হ্যাঁ। কারণ বহু রোগীর পরিজন আছে হ্যাঁ। যারা দিনের পর দিনও এসে থাকে। নমস্কার, আশীর্বাদ করবেন, সুযোগ দেবেন একবার। হ্যাঁ। দিদিমা নমস্কার, এগুলো করার ইচ্ছা আছে। আরে বাবা রে, দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও। না না, আরে শোনো বাবা, নেমো না, নেমো না। শরীর ঠিক আছে? ওই ঠিক নাই? বাড়িটা খুব সুন্দর, বাড়িটা খুব সুন্দর, এত গাছ। চেনো চেনো চেনো? তুমি কি করে চিনবে? হ্যাঁ, হ্যাঁ, মমতার প্রার্থী, নাতি? মমতার প্রার্থী, নাতি বলেছে। মমতার দলের প্রার্থী। ও, ঠিক আছে। নাতি তো আমি তোমার, হ্যাঁ? নাতি তো আমি তোমার। ঠিক আছে। ভালো থেকো। কি মিষ্টি। টাটা টাটা। দেখুন, এই বয়স্ক মানুষ মমতার তো, হ্যাঁ হ্যাঁ। that is where our leader stands. হ্যাঁ হ্যাঁ, মানে আমি বলছি এই মাস কানেক্ট, আমি বলছি ভারতবর্ষের একটা রাজনীতিবিদের মধ্যে পাবেন নট ইভেন নরেন্দ্র মোদী। এই যে নেতাজিকে নিয়ে কর্তব্য পথ বলেছে, এবং নেতাজির মূর্তি উদ্ঘাটন থেকে শুরু করে নেতাজি ফাইল নাকি রিলিজ করা, যদিও বা কেজিবি ফাইলস এখনো আসেনি, কিন্তু অদ্ভুত বিষয়, নেতাজির জন্মদিন 23শে জানুয়ারি এখনো ন্যাশনাল হলিডে নয়। আমি তো বলছি, হাতির দেখানোর দাঁত একটা, খাওয়ার দাঁত একটা। দিল্লির বুকে একটা প্রদীপের সামনে, মশালের সামনে নেতাজির মূর্তি হবে, আর গুজরাটে 3,000 কোটি খরচ করে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি হবে। কেন দিল্লি বা কলকাতার বুকে একটা 3,000 কোটি খরচ করে নেতাজির মূর্তি হবে না বলুন তো? বুলেট ট্রেন প্রথম হবে গুজরাট, দেশের সবচেয়ে বড় লোক দুজন গুজরাট, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া বলে প্রাইম মিনিস্টার অফ গুজরাট বলুন না। এটা নেতাজিকে জীবনে উৎসাহ দেবে না, কারণ নেতাজি হিন্দু মহাসভার লোকেদের তাড়া করেছে, ঠিক আছে? তো এরা কোনোদিন দেবে না, এরা সব জানে। এবং এদের যে বাবা কাকারা ছিল না ব্রিটিশ, যে ব্রিটিশদের সবচেয়ে বড় জম এই লোকটা, কোনোদিন তাদের ভালোবাসা নেতাজি পাবে। এখন ভোটের জন্য বলে। নমস্কার জেঠু, আশীর্বাদ করবেন।
কাকিমা সামনে পুচকেটা আছে ভাই আমি কিন্তু বলছি মালা পরা হয়ে গেছে, কোলে বাচ্চা এসে গেছে, ট্রেনিং কিন্তু ভোটে তোমার হয়ে গেছে। পাত্র রেডি তো? পাত্র পাত্র রেডি তো? পাত্র নাকি রেডি? পাত্র বলেছে রেডি, মানুষ বলেছে পাত্র রেডি। পাত্রী আছে কিনা বলছে না তো, ওই জায়গা থেকে দূরে থাকো। দেবাংশু যে প্রথম রচনা করেছিল খেলা হবে গান, আজকে ইলেকশনে খেলার ময়দানে নিজেকে যুক্ত করেছে এবং উনি বলছেন খেলা উনি লড়বেন এবং জিতবেন, সময় বলবে এই খেলা কে জিতছে। কিন্তু আজকের এই খেলা যেখানে মানুষের সঙ্গে সংযোগ চলছে, সেখানে দেখে মনে হচ্ছে, আপনি বলুন। দেবাংশুর এই ক্যাম্পেইন ফিল্ম আমরা এখানেই শেষ করছি। সহকর্মী তিতাস মুখার্জি, রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে চুঁচুড়া থেকে আমি তমাল সাহা, নিউজ দি ট্রুথ, এনটিভি বাংলার জন্য। ভালো থেকো, অল দ্য বেস্ট, দেখা হবে, খেলা হবে, গানটা গাইবেন। আরে না খেলা হবে 4 তারিখের পরই গাইব, খেলা হলে ঠিক আছে, আশা করি হবে। আর ভালো থেকো তোমরা। একদম 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 একদম। তুমি রিপাবলিক বাংলায় যাও না কেন? পার্টি অফিসে কেন যাবো? ও আচ্ছা, আমার দল থাকতে আমার দলে পার্টি অফিসে গিয়ে বিজেপি পার্টি অফিসে যাবো দেখি। আর কত বড় বড় নেতারা রয়েছে আমার ওখানে। ঠিক তেমনি ওখানে অনেক বড় বড় সাংবাদিকরা আছে। ভালো থেকো দেবাংশু, দেখা হবে। তোমরা ভালো থেকো। একদম 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 দেখা হবে। চলো চলো। আমাদের নিউজ দ্য ট্রুথের সমস্ত দর্শককে আমার প্রণাম। ভালো থাকবেন, আপনাদের বাবা মা ভালো থাকুক, আপনারা ভালো থাকুন, সপরিবারে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন এবং বাংলার যে সংস্কৃতি, বাংলার যে কালচার, তাকেও বাঁচিয়ে রাখুন। আর তোমার সমস্ত ফলোয়ার্সদেরকে বলো আমাদের সাবস্ক্রাইব করতে। হ্যাঁ নিশ্চয়ই, অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ তমালদারা যেভাবে, তমালদার টিম তারা যেভাবে পরিশ্রম করে সত্য এবং নিষ্ঠা যুক্ত তথ্য তুলে আনছেন, সেটা বর্তমানে অ্যাকচুয়ালি মিডিয়ার কাজ করেন না বাকি সবাই, দুঃখের বিষয় এটাই। তো আমরা অনুরোধ করবো আপনাদেরকে প্রত্যেকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই পাশে থাকুন। আপনাদের উৎসাহ না থাকলে ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্টরা ভবিষ্যতে কাজ করতে পারবে না। প্লিজ স্ট্যান্ড বিসাইড মি। বিশ্বাস করো আমি ওকে পয়সা দিই এটা বলার জন্য। This is the name, this is the brand, this is the channel, this is the destination, and this is where you find truth. News the truth. Well, আমাদের কারোর এন্ডোর্সমেন্ট আমরা চাই না, আমরা শুধু মানুষের এন্ডোর্সমেন্ট চাই। মানুষ যদি এন্ডোর্স করে সত্যকে, দেখবেন সমাজ থেকে নেতা, নেতা থেকে সমাজ, সবাই এই একই সত্যকে এন্ডোর্স করবে। তাই আপনাদের এন্ডোর্সমেন্ট খুব ইম্পর্টেন্ট। নিউজ দি ট্রুথ, NTV, your ultimate destination and only destination for independent journalism and truth. হেয়ার কালারটা মস্ত হয়েছে। আমি ভালো আছি। হেয়ার কালারটা দারুণ হয়েছে কিন্তু। এটা কি মানে পার্লারে কি করছেন না নিজে নিজে? মানে এদিকে কালো রেখেছেন, ওটা লাল করে দিয়েছেন। দারুণ। কি নাম দাদা আপনার? ভালো থাকবেন।